নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প যোদ্ধা, কলমে অমৃতা ব্যানার্জি। ব্যাংকোয়েট হলে ঢোকার আগে চোখের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কাজল লাগিয়ে নিজেকে আয়নায় দেখলেন দীপ্তি। বেশ লাগছে, একদম অনুষ্ঠানের মানানসই সাজ, মেকআপ পুরো পারফেক্ট, পরনের শাড়ি থাকলে ভালো হতো। কিন্তু দীপ্তি শাড়ি ঠিকমতো সামলাতে পারেন না, তাই পছন্দের সাদা সবুজ সিল্কের শাড়ি দিয়ে গাউন বানিয়েছে। গাউনেও স্মার্ট লাগছে তাকে। ৪৫ বছরের দীপ্তির ব্যক্তিত্ব যে কোনো সদ্য যুবতীকেও টেক্কা দিতে পারে। একটি মেয়ে এসে বলে, ম্যাডাম আপনি এইবার হলে যাবেন তো? মাথা নাড়িয়ে সম্মতি জানান দীপ্তি। মেয়েটি ব্যাংকোয়েট হলের দরজা খুলে দেয়, ভিতরে ঢোকেন দীপ্তি। করতালে অনুরণিত হয় হলের প্রতিটি কোণ। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিখ্যাত সংস্থার পক্ষ থেকে দীপ্তিকে দ্য মোস্ট ইন্সপিরেশন উইমেনের সম্মানে সম্মানিত করা হবে। বিগত 10 বছরে প্রতিবন্ধী ছেলেমেয়েদের স্বনির্ভর হওয়ার পথ দেখিয়েছেন দীপ্তি। সমাজের বিভিন্ন স্তরে নিপীড়িত নারীদের স্বনির্ভর করে তোলার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। সেই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রজেক্টটি লিড করেছেন দীপ্তি। সমীক্ষা অনুযায়ী মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বিগত 1 বছরে আগের থেকে 5% বেশি নারী স্বনির্ভর হয়েছে। সভাপতি বলেন, ওয়েলকাম ম্যাডাম, আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। মাথা সামান্য ঝুঁকিয়ে সম্মান গ্রহণ করেন দীপ্তি। প্রধান অতিথি এগিয়ে এসে বলেন, আপনার জীবন অনুপ্রেরণা, আপনি যোদ্ধা, আপনি অপরাজেয়, আমরা সকলে সর্বান্তকরণে আপনাকে কুর্নিশ জানাই। দীপ্তির হাতে সোনালি রঙের ভারী ট্রফিটা তুলে দেন প্রধান অতিথি মহাশয়। দ্বিতীয়বার করতালিতে মুখরিত হয় ব্যাংকোয়েট হল। ট্রফিটার দিকে বিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকেন দীপ্তি। এমন সম্মান তার নামের সামনে জ্বলজ্বল করবে তার কোনোদিনও কল্পনাও করেননি তিনি। অজান্তেই চোখের কোণা ভেজে। সবার সামনে কান্না অশোভন, লোকে হয়তো শো অফ ভাববে। নিজেকে যথাসাধ্য সামলানোর চেষ্টা করেন দীপ্তি, তবুও চোখ দুটো চলকে চলকে ওঠে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, পেরেছি, আমি পেরেছি। বৃথা যায়নি আমার এই লড়াই। সঙ্গীতের তালে তালে মন ভরে নাচতে ইচ্ছে করছে বহুক্ষণ। না, কোনোটাই সম্ভব নয় এখন। সাংবাদিকরা নেন সাক্ষাৎকার। দীপ্তির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত বহু মানুষ। চলে খানাপিনা। ঘোরের মধ্যে কেটে যায় 3 ঘন্টা। গাড়িটা বাড়ির সামনে থামতেই ঘোর কাটে দীপ্তির। হঠাৎ করে কেউ যেন বাস্তবের মাটিতে ধাক্কা দেয়। নির্জীব বাড়িটা যেন দীপ্তির জীবনের প্রতিবিম্ব। গাড়ির শব্দ শুনে রুমা দরজা খুলে দেয়। ঘরের ভিতরের বদ্ধ বাতাস দীপ্তিকে ঘিরে ফেলে। স্বজনহীন উদযাপন অন্তঃসার শূন্য। দেওয়ালে টাঙানো মিউজিক্যাল ক্লকটা জানান দেয় রাত 12টা। নতুন দিন শুরু হলো। মোবাইলের স্ক্রিনে দীপ্তির চোখ পড়ে। তারিখ 19শে মার্চ। ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। ঝিমঝিম করে শরীরটাকে কোনো ক্রমে ঠেলে শোয়ার ঘরে ঢোকেন দীপ্তি। হাতে ধরা ট্রফির ঔজ্জ্বল্য বিদ্রূপের মতো মনে হয়। ট্রফিটা ছুঁড়ে বিছানায় ফেলে দেন দীপ্তি। আলমারির কপাট টেনে খোলেন দীপ্তি। সামনে রাখা অ্যালবামটা বার করেন। একের পর এক ছবির ওপর পরম স্নেহে হাত বোলান। মন আঁকড়ে ধরে 15 বছর আগের সেই অনাবিল সময়টাকে। বছর 30-এ দীপ্তি বাবা মায়ের একমাত্র সন্তান, সুন্দরী, মেধাবী। কর্পোরেট জগতে সাফল্যের সিঁড়ির একের পর ধাপ তখন চড়ছেন দীপ্তি। সঙ্গে আছে প্রতীক। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় প্রতীকের সঙ্গে দীপ্তির আলাপ। উভয়ের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও এক। দুজনেই জীবনের প্রতিটি কণা উপভোগ করতে চেয়েছিল। তাই মনে তার জুটতেও দেরি হয়নি। দীপ্তি ও প্রতীক জীবনের প্রতিটি সহযোগিতায় বিজয়ী হতে চেয়েছিলেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, নায়াগ্রা থেকে আল্পস, সমগ্র বিশ্বকে নিজেদের স্মৃতিপটে খোদাই করার স্বপ্ন ছিল ওদের। দীপ্তির বাবা মাকে তাদের মেয়ের নামে চিনতে শুরু করেছিল মানুষ। গর্বে ভরে উঠত বাবা মায়ের মন। সফল সন্তানের চেয়ে অধিক আর কী বা চাইতে পারেন অভিভাবকরা? দীপ্তির মতো সন্তান এবং প্রতীকের মতো ভাবি জামাই দেওয়ার জন্য ঈশ্বরকে প্রতিনিয়ত ধন্যবাদ দিতেন তারা। প্রতীক ও দীপ্তির পরিবারের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো ছিল। 2রা বৈশাখ ওদের বিয়ের তিথি নির্ধারিত হয়েছিল। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক কনফারেন্সে দীপ্তিসহ ডিপার্টমেন্টের 3 জনকে পাঠানো হয়েছিল। 9 মার্চ সকাল 8:30টার ফ্লাইটে ওদের ফেরার কথা ছিল। অগত্যা একদম কাক ভোরে হোটেল থেকে বেরোতে হয়েছিল। সমগ্র দিল্লি শহর সেদিন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল। কুয়াশার মরশুম ছিল না যদিও, হয়তো প্রকৃতি দিয়েছিল আগাম ইঙ্গিত। ড্রাইভারের দোষ ছিল না,
তিনি যথাসম্ভব সাবধানে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু দৃশ্যমানতা কম থাকার ফলে সামনে চলে আসা ট্রাকটি দেখতে পাননি তিনি। ট্রাকের ড্রাইভারও বোধহয় বুঝতে পারেনি। ভয়ঙ্কর শব্দ হয়েছিল হঠাৎ। কিছু বোঝার আগেই চোখের সামনে নেমে এসেছিল ঘন আধার। 3 দিন পরে ধীরে ধীরে যখন চোখ মেলেছিলেন দীপ্তি, তখন সারা শরীর ব্যান্ডেজে মোড়া, বিভিন্ন জায়গা দিয়ে ঝুলছে নল। বয়স্ক ডাক্তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলেছিলেন, বেটি, তুমি একজন যোদ্ধা, তোমার জীবন শক্তিকে আমি কুর্নিশ জানাই। কয়েকদিন পরে দীপ্তি জানতে পেরেছিলেন তার দুজন সঙ্গী প্রথম দিনই প্রাণ হারিয়েছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন দীপ্তি, কিন্তু কোমরের নিচের অংশ কোনোভাবেই সাড়া পাচ্ছিলেন না। ডাক্তার প্রথমে ভেবেছিলেন হয়তো আঘাতের ফলে সাময়িকভাবে দুর্বল হয়েছে নার্ভ। চলৎ শক্তি হারানোর ভয়ে প্রতি মুহূর্তে কাঁপত দীপ্তির হৃদয়। ভয় সত্যিই হয়েছিল। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার জানিয়েছিল গুরুতর আঘাতের ফলে দীপ্তির শরীরের নিম্নাংশের নার্ভ অকেজো হয়ে গেছে। প্রচণ্ড কেঁদেছিলেন দীপ্তি। পা দুটোর দিকে তাকিয়ে বুকের ভেতরটা তোলপাড় করত তার। একটি আঘাত সাজানো জীবন তছনছ করে দিয়েছিল। আমি আর কি কোনোদিনও হাঁটতে পারবো না? প্রশ্নটা নিজেকে করেই ডুকরে কেঁদে উঠতেন দীপ্তি। বিয়ের স্বপ্ন তো মরীচিকার মতো বিলীন হয়ে গিয়েছিল। তবে প্রতীক হাত ছাড়েনি। নিজের মুঠোর মধ্যে শক্ত করে দীপ্তির হাত ধরে বলেছিল, এখন মেডিকেল সায়েন্স ভীষণ উন্নত, প্রয়োজন হলে আমরা বিদেশে যাব, তুমি আবার হাঁটবে, আমি তো আছি, ভয় কিসে? দেশ বিদেশের বিভিন্ন স্পেশালিস্ট দেখিয়ে বহুল পরিমাণ খরচ করেও কোনো লাভ হয়নি। সমস্ত ডাক্তার জানিয়েছিলেন দীপ্তির নিষ্ক্রিয় নার্ভ আর কোনোদিনও সক্রিয় হবে না। নিভু নিভু প্রদীপকে দমকা হাওয়ায় দাপটে নিভিয়ে দিয়েছিলেন প্রতীক। ডাক্তারদের মতামত জানার পর থেকেই প্রতীকের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেছিলেন দীপ্তি। প্রতীক ভীষণ গম্ভীর হয়ে গিয়েছিল, রোজ আসতও না, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত থাকার ফলে সেই ব্যাপারে বিশেষ মনোযোগ দেননি দীপ্তি। এক সংজ্ঞায় প্রতীক বলেছিল, দেখো, তোমার সঙ্গে যা ঘটেছে তা অবশ্যই দুর্ভাগ্যজনক, কিন্তু আমার তো কোনো দোষ নেই। এই পরিস্থিতিতে আমাদের পরস্পরের সঙ্গে মানিয়ে চলা প্রায় অসম্ভব। দাম্পত্য জীবনের শুরুতে সবাই চায় কোমলতার সৌন্দর্য, আমরা তার চেয়ে কোনোটাই পাবো না। অতএব আমাদের একসঙ্গে চলা যা আর সম্ভব নয়। চিৎকার করে প্রশ্ন করতে চেয়েছিলেন দীপ্তি, বিয়ের পরে এমনটা হলে তুমি কি ডিভোর্স দিতে? তোমার সঙ্গে দুর্ঘটনা ঘটলে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারতাম? না, কোনো প্রশ্নই করতে পারেননি দীপ্তি। গলা বুঝে এসেছিল। যে থাকতে চায় না তাকে জোর করে বেঁধে শ্বাসরোধ করার বিপক্ষে তিনি। প্রতীকে চলে যাওয়ার পরে দীপ্তির মনে অদ্ভুত জেদ জন্ম নিয়েছিল। যেভাবেই হোক ঘুরে দাঁড়াতেই হবে। প্রতিবন্ধীদের ট্রেনিং নিতে শুরু করেছিলেন তিনি, পাশাপাশি কাজের জগতে ডুবিয়েছিলেন নিজেকে। ট্রেনিংয়ের সময় বিভিন্ন প্রতিবন্ধী মানুষের সঙ্গে দীপ্তির সাক্ষাৎ হয়েছিল। মনে হয়েছিল তার থেকে অনেক খারাপ অবস্থায় আছে সমাজের বহু মানুষ, তাদের জন্য কিছু করা প্রয়োজন, না হলে যে জীবন বৃথা। এরপর আর থামার অবকাশ পাননি দীপ্তি। অপার কর্মসাগর তাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে এসেছে। বালিশে মুখ গুজে অনেকক্ষণ ধরে কাঁদলেন দীপ্তি। সমগ্র সমাজ বলে তিনি যোদ্ধা, কিন্তু তিনি কি সত্যিই যোদ্ধা হতে চেয়েছিলেন? এ সমাজে কতজন চায় যোদ্ধা হতে? সময়, ভাগ্য, পরিস্থিতি মানুষকে নিয়ে যায় যুদ্ধক্ষেত্রে। প্রতীক বিমুখ হয়েছে বহু বছর, কালের গর্ভে বিলীন হয়েছে বাবা মা। মানব জীবনের অবলম্বন পা দুটো চিরতরে ঘুমিয়ে পড়েছে। আর্তনাদ করে দীপ্তির মন, চায় না কোনো পুরস্কার, সম্মান, শংসাপত্র। ফিরিয়ে দাও আমার পায়ের শক্তি, আমি যে যোদ্ধা হতে চাই না। দু পায়ের ওপর দাঁড়িয়ে পথে পথে ঘুরতে চাই শুধু। দিদি, তুমি বোধহয় রাতে ঘুমাওনি, এক কাপ চা করে আনি, ভালো লাগবে। পাশ ফিরে থাকান দীপ্তি। রুমা দাঁড়িয়ে আছেন। এই মেয়েটা ঠিক মরুদ্যানের মতো, সব তো গেল, তবু 8 বছর হয়ে গেল রুমা দীপ্তিকে আগলে রেখেছে। আমাকে একটু বারান্দায় নিয়ে যাবি? দীপ্তি মোটামুটি নিজের সব কাজ করতে পারেন এখন, তবু আজ মনটা আবদার করে বারান্দায় দীপ্তিকে বসিয়ে চা করতে চলে যায় রুমা। পূব আকাশের কমলা রঙের ঘনঘটা নতুন দিন শুরু হলো। উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে দীপ্তি ভাবেন, সূর্য কি জ্বলতে চায় নিচে? নিত্য, কিন্তু চলাচলকে আলোকিত করার জন্যই যে জ্বলাই যে তার নিয়তি। মোবাইলে রিমাইন্ডার বাজে। কয়েকজন নাবালিকাকে মধুচক্র থেকে উদ্ধার করে আনা হয়েছে। তারা অত্যন্ত ভীত, মানসিকভাবে বিপর্যস্ত। বাচ্চাগুলোকে মূল স্রোতে ফেরাতেই হবে। কাদার সময় নেই, সমাজের জন্য যুদ্ধ বন্ধ করলে যে চলবে না। চা হয়ে গেলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করিস রুমা, আজ অনেক কাজ, দেরি করলে চলবে না। কথা শেষ করে হুইল চেয়ার ঘুরিয়ে তৈরি হওয়ার জন্য ঘরে ঢোকেন দীপ্তি।
গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।